কথাগুলো রেকর্ড করে রাখেন, আর খুব বেশি দূরে নাই। এই প্রজন্ম এই ভূমিতে থাকা রাজাকার, স্বাধীনতা বিরোধী ও তাদের সর্বশেষ শাবকদের একেবারে নিশ্চিহ্ন করে দিয়ে এক ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। আর সেই ইতিহাস মূলত যারা সেই যুদ্ধে অংশগ্রহণ করবে তারা হবে আগামীর সত্যিকারের সূর্য সন্তান। 1971 সালে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের আমরা যেমন জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাদের সম্মান প্রদর্শন করি, ঠিক আগামীতে একটা সময় আসবে আজকের এই যুদ্ধে অংশগ্রহণকারীদেরকে একটা সময় আগামীর প্রজন্ম জাতির সত্যিকারের সূর্য সন্তান হিসেবে তাদের সম্মান প্রদর্শন করবে। 71 পরবর্তী মুক্তিযোদ্ধার একটা ছোট্ট ঘটনা বলি। বরিশালের ওই যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান ওমর সাহেবের ঘনিষ্ঠজনদের কাছ থেকে জানাই ইতিহাসটা একটু বলি। তারা 9 মাস যুদ্ধ শেষ করে যখন বাড়িতে ফিরে আসলেন তখন যে সকল রাজাকাররা এই মুক্তিবাহিনী ভাইদের স্ত্রী এবং মেয়েদেরকে ধরে নিয়ে ওই পাক মিলিটারির হাতে তুলে দিত, তারা ইসলাম কায়েমের কথা বলে সকল নারীদেরকে ধর্ষণ করত। ধর্ষণ করার পর ওই রাজাকাররা আবার নিয়ে এসে আবার হেরাও দর্শন করতো। ঠিক এমন এক রাজাকারকে বিভিন্ন প্রায় 15-16 দিন ধরে খুঁজে অন্য বাড়ি থেকে ধৈর্য তাকে নিয়ে আসছিল। ধৈর্য আনার পরে তার নুনু কেটে দেওয়া হয়েছিল। নুনু কেটে এরপর রাস্তার উপরে আর 2জন মুক্তিযোদ্ধাকে দাঁড় করানো হয়েছিল, এদের পাহারা দিবি, ময়রা যাবে, এরপর তারা খালে ঠেলে দিবি, কেউ যেন ওর লাশের কাছে যাইতে না পারে, কেউ যেন ওর এক ফোঁটা পানি দিতে না পারে। এভাবেই কিন্তু তার মৃত্যু নিশ্চিত করে খালে বাসাইতে হয়েছিল। আগামীতে ঠিক এইভাবেই এই জঙ্গি স্বাধীনতা বিরোধী শাবকদেরকে এরকমের লাশ খালে বিলে জঙ্গলে জহরে এরকমের ঝুলন্ত পাবেন। কেউ ফইরা রয়েছে এইগুলো দেখতে পাবে। এই প্রজন্ম সেই ঐতিহাসিক ইতিহাসের সাক্ষী হইতে যাবে। 75 পরবর্তী সময় বঙ্গবন্ধুকে হত্যা করার পরবর্তীতে সেই হত্যাকারীরা দেশ বিদেশে যাইয়া মিডিয়ার সামনে এসে গাল ফুলে কথা বলছিল, তারা সাক্ষাৎকার দিছিল, তারা এইভাবে বঙ্গবন্ধুকে হত্যা করছিল। সেই বঙ্গবন্ধু হত্যার ঠিক 21 বছর পরে কিন্তু শেখের বেটি আইসা সেই সকল হত্যাকারীদেরকে ঝুলাই দিছিল। এই সাক্ষাৎকারগুলোই তাদের একটা সময় কাল হইয়া দাঁড়াইছিল। ঠিক 5 আগস্ট আপনারা দেখছেন যারা এই জঙ্গি হামলাটা চালাইছে, যে মেটিকুলাস ডিজাইনের কথা ডেভিল ইনুস সহ এই সকল জঙ্গিরা স্বাধীনতা বিরোধী বার্তা এবং শাবকগণেরা এক একজনকে এসে সামনে এসে ফোকাস করা হয়েছে, মাস্টার মাইন্ড, অমুক মাস্টার মাইন্ড, তমুক মাস্টার মাইন্ড, ও হা এক দফা ঘোষক, হ্যাঁ, এই সকল অনেকগুলো আমরা পাইছি যেগুলো মিডিয়ার সামনেই আইসা একেবারে স্বঘোষিত যারা যে এক দফা জঙ্গি হামলার ঘোষক যারা ছিল, এবং আপনারা দেখছেন যে আমরা অমুক থানা পুরাইছি, অমুক পুলিশকে পুরাইছি, এগুলোদের স্বঘোষিত এই সকল রাজাকারের বাচ্চা, স্বাধীনতা বিরোধীদের বাচ্চা, সর্বশেষ শাবক এই সকল জঙ্গিদের লাশও পুকুর ডোবায়, খালে, নদী, নালায় খালে পড়ে যাবে। আল্লাহ হায়াতে আমাকে কতদিন এই দুনিয়াতে রাখে আমি জানি না, তবে সেই ঐতিহাসিক যুদ্ধের একজন সামান্য যোদ্ধা হিসেবে অনেক আগেই নাম লেখাইছি। আল্লাহ যেন সেই চূড়ান্ত বিজয় পর্যন্ত বাঁচাই রাখে, সেই যুদ্ধটা যেন সম্মুখভাবে অংশগ্রহণ করতে পারি। এই প্রজন্মের যারা আছেন, বিশেষ করে ইয়াং জেনারেশন, সেই সকল আমার ভাইদেরকে, আমার ছোট ভাইদেরকে, ছোট বড় সকলকে আমি আহ্বান জানাবো সেই ঐতিহাসিক একটি যুদ্ধের ইতিহাস সৃষ্টি করার লক্ষ্যে অংশগ্রহণ করার জন্য। স্বাধীনতা মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে হাইজ্যাক হয়ে যাওয়ার স্বাধীনতা, সেই পূর্ব পাকিস্তান পুনরুদ্ধারের লক্ষ্যে যে সকল জামাতি জঙ্গি স্বাধীনতা বিরোধীরা তাদের শাবকগণেরা ঐক্যবদ্ধ হয়েছে, তারা যেমন আমাদের স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে চায়, সর্বশেষ স্মৃতিচিহ্নগুলো তারা মুছে দিতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। তাদের সর্বশেষ শাবকদের নিঃশ্বাস যত সময় পর্যন্ত এই মানচিত্রের মধ্যে বলবৎ থাকবে তত সময় পর্যন্ত আমাদের এই যুদ্ধ থামবে না, তত সময় পর্যন্ত আমরা সর্বাত্মকভাবে যুদ্ধ চালিয়ে যাব। এই সকল সর্বশেষ শাবকের চিরতরে আমরা নিশ্চিহ্ন করে দিই, আমরা বিজয় উল্লাস করব। আর এই প্রজন্মকে দেখায় এই জাতির এই সত্যিকারের সূর্য সন্তানদেরকে আগামীতে অনেক অন্য সকল প্রজন্মরাই তাদেরকে সবসময় সম্মান দেবে, স্যালুট জানাবে। ইতিহাস হয়ে থাকবে আগামীর সেই ঐতিহাসিক দিনগুলো। একেবারে রেকর্ড করে রাখেন, শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতেছি, এক ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। বাঙালি এই প্রজন্ম সেই ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে, যে ইতিহাসে লেখা থাকবে স্বাধীনতার 55 বছর পরে স্বাধীনতা বিরোধী ও তাদের সর্বশেষ শাবকগণেরা, যারা স্বাধীনতার মূল চেতনা, স্বাধীনতার সর্বশেষ স্মৃতিস্তম্ভ, স্বাধীনতার ঐতিহাসিক ইতিহাস, মীমাংসিত ইতিহাসকে মুছে দিতে চেয়েছিল, তাদের সর্বশেষ শাবকদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার ঐতিহাসিক ইতিহাস ইনশাআল্লাহ। মাথায় রাখবেন, দেশ স্বাধীনের পরে হাজার হাজার মানুষ আফসোস করে বলেছিল, আহারে বঙ্গবন্ধু ডাকে সাড়া দিয়ে কেন যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি নাই, তখন যে মুক্তিযোদ্ধাদের এত সম্মান না, এই বিষয়টা না, জীবনের মায়া ত্যাগ করিয়া দেশ গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা এবং 9 মাস পরে সেই যুদ্ধে বিজয়ী হওয়া, এটি যে কত বড় একটা আনন্দের ছিল, এইখান থেকে তারা আফসোস করে কথাটা বলেছিল। আগামীতেও এই যে শেখের বেটির ডাকে
সারা দিয়ে যারা সেই ঐতিহাসিক ইতিহাস সৃষ্টির লক্ষ্যে স্বাধীনতা বিরোধী তাদের সর্বশেষ শাবকদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে না তারাও একটা সময় আফসোস করবে, আমিও যে কেন সেই ঐতিহাসিক ইতিহাস সৃষ্টির লক্ষ্যে শেখের বেটিটাকে সারা দিয়ে কেন যে সেই যুদ্ধে অংশগ্রহণ করলাম না। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই প্রজন্ম ছোট বড় সকলকে অনুরোধ জানাবো সেই ঐতিহাসিক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মানসিকভাবে সর্বাত্মক প্রস্তুতি নেন। প্রলয় হবে, আপনি অংশগ্রহণ করলেও প্রলয় হবে, আপনি না করলেও প্রলয় হবে। প্রলয় কেউ ঠেকাইতে পারবে না যত সময় পর্যন্ত একটা রাজাকারের বাচ্চা জীবিত থাকবে। ফরহাদ মজার তো আর বিদেশে যায়নি। ফরহাদ মজারের হাতে খুন লেগেছে, পিনাকির হাতে খুন মানে রক্ত লেগেছে, ইলিয়াসের হাতে রক্ত লেগেছে, এনসিপি নামক আত্মঘাতী সন্ত্রাসীদের যে দল আছে প্রতিটা সন্ত্রাসীর হাতে রক্ত লেগে গেছে। কারণ এই 2-3 লাখ হলো পুরোটাই জঙ্গি এবং পুরোপুরি সংঘবদ্ধ। এরা সংঘবদ্ধ 71-এর আপনার ঘাতক বাহিনীর। এরা উত্তরাধিকার। ইউনুসের পরপর যে 2-3টা ক্রিমিনালের নাম নিতে হবে, এর মধ্যে ফরহাদ মজার থাকবে, মাহমুদুর রহমান থাকবে, পিনাকি থাকবে, ইলিয়াস থাকবে, কনক সারোয়ার থাকবে। দলে দলে লাল বদররা তাদের ভুল স্বীকার করছে যে 2024-এর জুলাই জঙ্গি উত্থানে সম্পৃক্ত হয়ে তারা ভুল করেছে। আমি ফেসবুক খুললে প্রতিদিনই এরকম 2-1 জনকে পাই যারা কোথাও ইন্টারভিউ দিচ্ছে, কোথাও স্বীকার করছে। আপনাদেরও নিশ্চয়ই এটা চোখে পড়েছে। এই যে লাল বদরগুলো ফিরে আসছে, এরা হলো সংবেদনশীল, এরা বুদ্ধিমান এবং এরা সত্যি সত্যি বিবেচনা বোধ সম্পন্ন মানুষ। কিন্তু দেখুন, অনেক লাল বদর কিন্তু এখনো ফিরে আসেনি। মূলত এই ভিডিওটা তাদেরকে নিয়েই, যে এখনো যে অনেক লাল বদর রয়ে গেছে ফিরে আসেনি এবং যারা কোনোদিন ফিরে আসবে না তাদের রহস্যটা কি সেটা একটু আমরা আলোচনা করে দেখি। আমরা জুলাই জঙ্গি উত্থানের পরপরই অনেককে দেখেছি তারা ফিরে এসেছে। তারা এই ভিডিওতে আমি লাল বদর শব্দটা প্রথমে ব্যবহার করেছি, ঠিক আছে, কিন্তু আজকের ভিডিওতে লাল বদর শব্দটা আমি খুব তীর্যকভাবে ব্যবহার করতে চাই না, কারণ আমরা অনেককে ফিরে আসতে দেখেছি। আপনারা দেখেছেন যে প্রফেসর কলিমুল্লাহ, উনি জঙ্গি উত্থানের একেবারে সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন জঙ্গিদের পক্ষে, এবং বারবার বলেছেন আমার 2 ছাত্র শহীদ হয়েছে, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ। এই 2 আত্মঘাতী জঙ্গিকে শহীদ বলে বলে কলিমুল্লাহ সাহেব পরবর্তীতে, কেউ বলে যে ইউনুস তাকে গুরুত্ব দেয়নি বা কিছু একটা, তিনি ইউনুসের বিরুদ্ধে কিছু কিছু কথা বলা শুরু করলেন। তারপরে কিন্তু এই ইউনুস কিন্তু ওনাকে গ্রেপ্তার করে কিন্তু জেলে ভরে দিয়েছে এবং আজ পর্যন্ত উনি কিন্তু বের হতে পারেননি। জুলাই জঙ্গি উত্থানের পরপরই বেশ কিছুদিন পর সাংবাদিক মঞ্জুরুল আলম খান পান্না, উনি মোটামুটি এক গঠনমূলক সমালোচনা শুরু করেন ইউনুসের। এবং পান্না যথেষ্ট একজন প্রগতিশীল মানুষ, ফলে উনি এই জঙ্গিদের এইরকম বাংলাদেশে ক্ষমতার কেন্দ্রে চলে যাওয়া সেটা ওনার ভালো লাগেনি। এবং এই জঙ্গিদের যে বাংলাদেশের সবচেয়ে বড় গডফাদার, যুদ্ধাপরাধী গোলাম আজমের ছেলে আজমি, ব্রিগেডিয়ার আজমি, সে কিন্তু এই সাংবাদিক পান্নাকে জেলে নিল, অর্থাৎ সে বলল আর ইউনুস জেলে নিল। তারপরে আমরা সাংবাদিক আনিস আলমগীরকে দেখলাম। ইনারা 2 জনই এখন যথেষ্ট জনপ্রিয় সাংবাদিক এবং তাদের কথা আমরা জানি। এরা অনেকেই বলেছিলেন যে মানে জুলাই জঙ্গি উত্থানের পর তারা বলেছিলেন যে শেখ হাসিনা আর বাংলাদেশে কোনোদিন ফিরে আসবে না, অনেকে লিখেছেন। কিন্তু তারা কিন্তু খুব দ্রুত তাদের ভুল বুঝতে পেরেছেন এবং তারা যথাসময়ে তাদের অবস্থান পরিবর্তন করেছেন। আরও কত জুলাই জঙ্গি সমর্থক আছে আমরা এখন টেলিভিশনে দেখি, যেমন আপনার সাবেক সচিব আবু আলম খান, এরকম অনেকেই আছেন। এরা সংবেদনশীল মানুষ না হলে এবং জুলাই জঙ্গি উত্থানে এদের বিশেষ কোনো আপনার স্বার্থ জড়িত না থাকলে এরা কিন্তু ফিরে আসতে পারতেন না। কিন্তু একইভাবে দেখেন ফরহাদ মজারের কি হলো, সলিমুল্লাহর কি হইল, নুরুল কবিরের কি হলো। এই যে বড় বড় বাঘা বাঘা জুলাই জঙ্গিদের সমর্থক লাল বদর, তারা তো কেউ ফিরে আসেনি এবং এরা ফিরেও আসবে না, এদের ফিরে আসার কোনো সুযোগও নাই। লাল বদরদের মধ্যে নুরুল কবির একটু চেঞ্জ হতে পারে, সে যাতে তার স্পেস সে রেখে দিয়েছে কথাবার্তায়, কিন্তু বাকিদের তো এই সুযোগটা আসলে নাই। ফরহাদ মজার এই যে 1 দিন না 2 দিন আগে আপনার আমি দেখলাম সে বলছে যে
বাংলাদেশ 5 আগস্ট রেজিম চেঞ্জ করেছে বাংলাদেশে আমেরিকা, তারপর থেকে বাংলাদেশ আমেরিকার হাতে, বাংলাদেশ কারো হাতে নাই। ফরহাদ মজারের এই ভিডিও দেখার পর আমাদের অনেকেরই চরম ক্রোধ হয়েছে, আমরা ক্রুদ্ধ হয়েছি, কারণ এত বড় একটা ক্রিমিনাল কিছুদিন পর পর তার পরিবর্তন হয়, তার অবস্থানের পরিবর্তন হয়, তার কথার পরিবর্তন হয়। কি চায়? আসলে চায় তাদের একটাই এজেন্ডা, বাংলাদেশটাকে 71-এর স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী শ্রেণীর হাতে তুলে দিবে। তুলে দিলে এই জঙ্গি মৌলবাদী শ্রেণী ফরহাদ মজার জাতীয় যেগুলো আছে সেগুলোকে তারা তাদের গাইড হিসাবে রাখবে, সম্মান দিবে। তা আমার এটা মনে হয় না, ফরহাদ মজার পিনাকির ক্ষেত্রে অন্তত এটা সত্য না। কারণ হলো জঙ্গি মৌলবাদী শক্তি ক্ষমতা কনসলিডেট করার সাথে সাথে এদেরকে কিন্তু এদের কল্লাটা ফেলে দিবে। পিনাকির কল্লা তো ফেলতে পারবে না সামনে না পেলে। ফরহাদ মজার তো আর বিদেশে যায়নি, তার যে অপকর্ম সারা জীবনের, এবং সে যে নাস্তিক হিসাবে শুধু স্বীকারতো না, সে কবিতা লিখে রেখেছে নাস্তিক হিসাবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে, ওনার স্ত্রীকে কটূক্তি করেছে। এইসব কবিতা তো জঙ্গিরা সব জায়গায় তাদের পকেটে পকেটে নিয়ে রেখে দিয়েছে, তাদের আলমারিতে রেখে দিয়েছে সময় মতো বের করার জন্য, তো কল্লাই থাকবে না। এইটা জেনেও কিন্তু এই ক্রিমিনাল তার যে প্রভাব সমাজে সামান্য কিছু কলমের জোরে, বুলির জোরে সে সমাজে যেই প্রভাব বিস্তার করতে পেরেছে, এই প্রভাবের জোরে সে যেই করে হোক রাষ্ট্রটাকে জঙ্গিদের হাতে তুলে দিবে। তার বিশ্বাস যে এটা করে দিলে জঙ্গিরা তার প্রতি কৃতজ্ঞ থাকবে। হ্যাঁ, কৃতজ্ঞ আছে, এখন অনেকদিন থাকবে। জঙ্গিরা ততদিন কৃতজ্ঞ থাকে যতদিন তাদের উদ্দেশ্যটা সফল না হয়। সফল হলে তো তারা আবার কে নাস্তিক কে আস্তিক এই খোঁজ খবর নেওয়া শুরু করবে, তখন তো আর ফরহাদ মজার ওইখানে টিকতে পারবে না। কিন্তু না, এই ক্রিমিনালকেও এটা করেই যেতে হবে। বাংলাদেশে যত ক্রিমিনাল তৈরি হয়েছে, আমি মনে করি ইউনূসের পরপর যে 2-3টা ক্রিমিনালের নাম নিতে হবে, এর মধ্যে ফরহাদ মজার থাকবে, মাহমুদুর রহমান থাকবে, পিনাকি থাকবে, ইলিয়াস থাকবে, কনক সারোয়ার থাকবে, হ্যাঁ ওই যে ইয়ে তো থাকবেই, আসিফ নজরুল, এগুলো থাকবে, এনসিপির সব জঙ্গি থাকবে। কিন্তু ফরহাদ মজারকে একটা স্পেশাল ওয়েতে কিন্তু দেখতে হবে। কারণ হলো এই জঙ্গিটা সবচেয়ে বেশি বিভ্রান্ত করতে পারে কেন? সে বাণীতে খুব ভালো, গুলিতেও ভালো, সে লেখায়ও ভালো। আমার এই অবাক কোনোদিন যাবে না যে বিশেষ করে ফরহাদ মজার আর পিনাকির জন্য যে এই দুইটা মানুষ মেধাবী হয়ে তাদের সকল সম্ভাবনা থাকা সত্ত্বেও কোন শয়তান এদের ব্রেইনে কাজ করে যে এরা বাংলাদেশের সাথে এইরকম মানে ক্ষতিকারক ব্যবহারটা করলো। অথচ সব খুলে যদি আমরা দেখি যে কারণটা, উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য কারণ একটাই পাওয়া যায়, যেটা সবচেয়ে বিশ্বাসযোগ্য হয়, সেটা হলো যে প্রভাব, মানে রাষ্ট্র যদি তারা যদি তাদের যে আন্দোলন তারা করে সেটা করে তারা যদি রাষ্ট্রটাকে ওই শ্রেণীটার হাতে তুলে দিতে পারে, এটা তারা তাদের বিজয় হিসাবে দেখবে এবং তাদেরকে এরা হুজুর হিসাবে মানবে। এছাড়া আর কি হতে পারে? আরেকটা হতে পারে এরা অত্যন্ত জনপ্রিয়, কারণ বাংলাদেশের জঙ্গি মৌলবাদী জামাতের অধীনে যারা আছে এরা এতই সংগঠিত যে ফরহাদ মজার যদি কোনো বক্তৃতা দেয়, ইলিয়াস যদি কোনো ভিডিও তৈরি করে, এগুলোর সাথে সাথে এই জঙ্গি জামাতের যে মোটামুটি 2 কোটি সমর্থক গোষ্ঠী আছে তাদের কাছে কিন্তু সাথে সাথে চলে যায়। এরা ঐক্যবদ্ধভাবে সেগুলা দেখে, এবং বিপরীতে যেটা বোঝা যায় যে না, অনেক বিএনপি আওয়ামী লীগও এদেরকে দেখে, সেটা আছে। কিন্তু মূলত বিএনপি আওয়ামী লীগ যদি পিনাকির ভিডিও নাও দেখে থাকে, ধরেন বিএনপি আওয়ামী লীগ আজকে পিনাকির ভিডিও দেখা বন্ধ করে দিল, তাহলেও পিনাকির কিন্তু প্রতিটা ভিডিও দেখবেন যে আপনার ইউটিউবে দেওয়ার পরই কিন্তু 2-3 লাখ লোক দেখেছে। কারণ এই 2-3 লাখ হলো পুরোটাই জঙ্গি এবং পুরোপুরি সংঘবদ্ধ। এরা সংঘবদ্ধ 71-এর আপনার ঘাতক বাহিনীর এরা উত্তরাধিকার। এরা পাকিস্তানকে ফলো করে। পাকিস্তান যে বাংলাদেশে প্রতিশোধটা নিতে চায় ভারতের উপর, সংখ্যালঘু হিন্দু শ্রেণীর উপর, এবং বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র করে বাংলাদেশের স্বাধীনতা আনার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূলধারার উপর, সেটার এরা অংশ হয়ে গেছে। সেই অংশ হওয়ার কারণে এরা যেই ক্রাইম অলরেডি বাংলাদেশে করে ফেলেছে সেটা থেকে তো এরা কোনোদিন ফিরে আসতে পারবে না। চিন্তা করেন, জঙ্গি উত্থানের পর যেসব মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, সব কিছুতে কিন্তু এই জঙ্গিগুলা কিন্তু আপনার তাদেরই পরামর্শ অনুযায়ী হয়েছে। যেসব ধ্বংসযজ্ঞ সাধিত হয়েছে, মুক্তিযুদ্ধের
সব চিহ্ন যেভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি যেভাবে ভাঙ্গা হয়েছে, প্রতিটাতে কিন্তু এই খুনিগুলা রক্ত লেগে আছে না। ফরহাদ মজার, পিনাকি, এরা কি কখনো এই অপরাধ থেকে ফিরে আসতে পারবে? 18 কোটি মানুষের একটা দেশ ধ্বংস করে ফেলার পর, এটা একটা দুটা মানুষ তো খুন করা নাই, 18 কোটি মানুষকে খুন করে ফেলা। তারপরে এখানে যে অপরাধটা হয় সেখান থেকে কি আসলে আদৌ কেউ ফিরে আসতে পারে? ফিরে আসতে পারে না। ফলে এই ফরহাদ মজার গং কখনো তাদের ভুল স্বীকার করবে না। আমরা যেসব আমি যেটা বলেছিলাম যে সমবেথী কিংবা সংবেদনশীল কিংবা ভালো মানুষ যারা জুলাই জঙ্গি উত্থানে সম্পৃক্ত হয়েছিল, হ্যাঁ, সেখানে সম্পৃক্ত হওয়ারও তাদের বিশেষ উদ্দেশ্য থাকতে পারে, তারপরও যে তারা অহংকারকে ত্যাগ করতে পেরেছে, ভবিষ্যৎমুখী হতে পেরেছে, তাদেরকে তো আমি সাধুবাদ জানাই। কিন্তু ফরহাদ মজার কি কোনোদিন ফিরে আসতে পারবে? আর ফিরে আসলেও কি অন্য যাদের নাম আজকে নিয়েছি তারা যেভাবে মানুষের চোখে ভালো হয়ে যাচ্ছে, ফরহাদ মজারের কি সেই সুযোগ আছে? এত খুনের পর, রাষ্ট্রের এত সম্পদ ধ্বংসের পর, রাষ্ট্রকে এত বছর পিছিয়ে দেওয়ার পর, সলিমুল্লাহ, ফরহাদ মজার, পিনাকি, এদের তো পরিপূর্ণভাবে কিন্তু জামাতের সাথে লেগে থাকা ছাড়া এদের আর কোনো উপায় নাই। এখন দেখবেন বাংলাদেশের যে 2 কোটি মানুষ জুলাই জঙ্গি উত্থান করেছে, এরা এখন আগের যেই কোনো সময়ের তুলনায় কিন্তু অনেক বেশি ঐক্যবদ্ধ, এবং ঐক্যবদ্ধ ওদের হতেই হবে, কারণ এটা ওদের অস্তিত্বের প্রশ্ন। জুলাই জঙ্গি উত্থান, জীবিত থাকা, এটা কিন্তু ওদের অস্তিত্বের প্রশ্ন। সেই জন্য যা যা করার এরা সেটা করবে। এবং এই যে ক্রিমিনাল ফরহাদ মজার বলল যে বাংলাদেশ আমেরিকার হাতে, এটা কিন্তু ওর একটা দুঃখও যে সত্যি সত্যি যেটা ভেবেছিল জঙ্গিরাই এই রাষ্ট্রটা শাসন করবে, যেটা পিনাকি, ফরহাদ মজার এরা চেয়েছিল যে বিপ্লবী সরকার করে আত্মঘাতী জঙ্গি সার্জিস নাহিদ এগুলোকে দিয়ে মানে প্রধান নেতা, দ্বিতীয় নেতা, তৃতীয় নেতা করে যে বিপ্লবী সরকার করতে চেয়েছিল, সেটা ব্যর্থ হওয়ার যে জ্বালা, এরা কিন্তু সেই জ্বালাটা বুঝতে পারছে না। কিন্তু এটাও তো সত্য, ওই জঙ্গিগুলাকে দিয়ে যদি তারা তখন যদি আপনার সেই বিপ্লবী সরকার করতো, ইউনুসকেই তো তারা তখনও সেটার প্রধান বানাতো, তাহলে বাংলাদেশ আজকে কত বেশি ধ্বংসপ্রাপ্ত হতো, এবং কত তাড়াতাড়ি কিন্তু এই ফরহাদ মজার, পিনাকি, এদের বিরুদ্ধে মানুষ ক্ষেপে উঠত। আমার সবচেয়ে দুঃখ লাগে এবং কষ্ট হয় যে ওদের ওই উদ্দেশ্যটা পূরণ হলো না, যে কোনো কারণেই হোক, যে বিপ্লবী সরকার করা। ওটা করলে কিন্তু বাংলাদেশের মানুষ এতদিনে এই যে জুলাই 24-এর জঙ্গি উত্থানটা যে এখনো অমীমাংসিত রয়ে গেছে, এখনো যে ক্রিমিনালরা শাস্তির আওতায় আসতে পারে, তাদেরকে আনা হয়নি বা আনতে আরো সময় লাগবে, এটা কিন্তু তখন আর লাগতো না। এত কথা বললাম এই জন্য যে সব জুলাই জঙ্গি লাল বদর তারা চাইলেও কিন্তু বাংলাদেশের মূল ধারায় আর ফিরে আসতে পারবে না, এবং এতে ওদের শিক্ষা দীক্ষা যার যত বেশি, তার তো এখানে আপনার তার লজ্জাটাও তত বেশি ফিরে আসার ক্ষেত্রে। ফলে সবচেয়ে বিখ্যাত যারা অলরেডি হয়ে গেছে, এই যে ফরহাদ মজার, সলিমুল্লাহ, এরা ফিরে আসতে পারবে না। কারো কারো আবার ফিরে আসার কোনো পথ নাই, যেমন পিনাকি কিংবা মাহমুদুর রহমান। কিন্তু বাকি যারা ছিল, যারা অপেক্ষাকৃত কম বিখ্যাত, যাদের নাম বলেছি, দ্বিতীয়বার বলতে চাই না, তারা কিন্তু সবই বুঝতে পেরেছে, এবং এই ক্রিমিনালগুলোও কিন্তু বুঝতে পারছে। কিন্তু কারো ফেরার পথ রয়েছে, কারো ফেরার পথ নাই। এটা তাহলে আমরা কি দিয়ে পার্থক্যটা করবো? পার্থক্যটা হলো যাদের হাতে খুন লেগেছে তার ফেরার পথ নাই। ফরহাদ মজারের হাতে খুন লেগেছে, পিনাকির হাতে খুন মানে রক্ত লেগেছে, ইলিয়াসের হাতে রক্ত লেগেছে, এনসিপি যা নামক আত্মঘাতী সন্ত্রাসীদের যে দল আছে, প্রতিটা সন্ত্রাসীর হাতে রক্ত লেগে গেছে। আর যারা ফিরে এসেছে ওদের হাতে কিন্তু রক্তটা লাগেনি। আর মনে রাখবেন, যদি একবার আপনি খুন করে ফেলেন, আপনার হাতে যদি একবার রক্ত লেগে যায়, তাই না, পৃথিবীর আইনে কি, কিন্তু সব পৃথিবীতেই সবচেয়ে বড় ক্যাপিটাল পানিশমেন্ট বলে, বা ক্যাপিটাল পানিশমেন্ট তো মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড যেখানে নাই সেসব দেশেও সর্বোচ্চ শাস্তিটাই ওদেরকে দেয়া হয়। আমাদের তো বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করতে হবে। তো ওদের তো ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে গেছে, ফলে ওরাই জুলাই জঙ্গি উত্থানের এই ব্যর্থ জঙ্গি উত্থানকে তারা সফল করতে চাইবে, এবং এই রাস্তায় ওরা পড়ে থাকবে, এখানে ওদের ধ্বংস সাধিত হবে। আমরা যদি দ্রুত বাংলাদেশকে উদ্ধার করে এদেরকে শাস্তির আওতায় নাও আনতে পারি, এরা এই হতাশাতেই কিন্তু সবগুলা মরে যাবে।